আচ্ছা, আ এইচএসসি তে? না, না, করি এগুলা ওই বাংলা তো হচ্ছে তোমার যে ফার্স্ট পেপার ওগুলা তো গল্প, গদ্য পদ্য ওগুলা তো কলেজে ক্লাস হইতো ভালোই, ওগুলা হয়ে গেছিল। আর ব্যাকরণটা হচ্ছে তোমার আ কলেজে আরকি ব্যাকরণের রাইটিং গুলা কিভাবে লিখতে হয় ওগুলো বলে দিত। তো ওখানে রাইটিং গুলা হয়ে গেল। আর ব্যাকরণ নির্মিতি যেটা অংশ আছে ব্যাকরণ গুলা মানে যে বানান-টানান এগুলা, ওগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ হ্যাঁ, উচ্চারণ এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করলে দেখবা যে একদম পুরা ১০ এ ১০ কমন পাওয়া যায়। সবগুলাই কমন পাওয়া যায়। তোমার তো এরকম থাকে যে ১৫ টার মধ্যে ১০ টা দিতে হয়। দেখা যায় যে ১৫ টাই পারতেছি। মানে তুমি জাস্ট লাস্ট কত ১৬-১৫ সাল পর্যন্ত ওগুলো করে যাবা, তাইলে হয়ে যাচ্ছে। একটা বই কিনবা, আ মানে কি জানি একটা আছে, বইটার নাম বাংলা আর ইংরেজি গ্রামাটিক্যাল ওগুলো হচ্ছে ওই তো কলেজে আরকি মোটামুটি মানে মূলত কলেজ একটু সাহায্য করছে। কলেজে ক্লাসগুলা করছিলাম তো। তো ওই কলেজে যখন এক্সাম থাকতো কোনো একটা পার্টিকুলার ওই ধরে নাও কোনো একটা আইটেম এর থাকতো যে এই আইটেম গুলো পরীক্ষা হবে। তো তখনই আরকি ওই সবগুলো মডেল টেস্ট সলভ করে যাইতাম। 9-10 এর মতো মডেল টেস্ট সলভ করে যাইতাম। তো এইভাবেই শেষ হইছে। বাংলা হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করো, দেখবা সব কমন পাবা। একদম সব কমন পাওয়া যায়। হ্যাঁ, ইংরেজিতে এটা সমস্যা। এটা একটা সমস্যা। ও আর গ্রামার? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। রাইটিং গুলোতে মার্ক আমাদেরও দিত। আমাদের ইংরেজিতে মার্ক কত বুঝতো? মানে কলেজে আরকি। এই কত পাইতাম? ৫৫, ৫২ আ এ সর্বোচ্চ হয়তো ৫৭, ৫৮। মানে রাইটিং এ মার্ক দিত না আমাদের। যদিও পরবর্তীতে এইচএসসি তে মানে তোমার ইংলিশে ভালো করছিলাম। মানে প্লাস আসছিল আরকি ইংরেজিতে। আমার এইচএসসি তে ইয়াতে কিন্তু প্লাস আসেনি। বাংলাতে কিন্তু আমি প্লাস মিস গেছে। সো আমি অবাক হয়ে গেছিলাম যে আমার বাংলাতে প্লাস নাই। অথচ আমার কলেজে আমি বাংলাতে অনেক, অনেক ভালো পারতাম আরকি। এই আরকি। এজন্য তোমাদের বলি যে বাংলা, ইংরেজি তারপর আইসিটি চ্যাপ্টারে আইসিটি অধ্যায়গুলো মানে সাবজেক্ট গুলো একটু দেখিও। নাহলে ক্লাস মিস গেলে কিন্তু সমস্যা। আচ্ছা, উম তোমাদের তো ফুল সিলেবাসে পরীক্ষা হবে না। দেখবা যে জিপিএ 5 পাওয়াটা একটু দেখবা টাফ হয়ে যাবে। মানে সত্য কথা যেটা। মানে ইন্টারের জিপিএ 5 পাওয়া কিন্তু সোজা না, কঠিন আছে। মানে এট লিস্ট আমরা তো ১০০ মার্কের পরীক্ষা দিছিলাম। আ ওটা দেখে বুঝতে পারছি যে অতটা ইজি না। আর যদি ফুল সিলেবাস হয় সেক্ষেত্রে দেখবা যে ক্লাসেই অনেক কম পাচ্ছি। মার্কের মার্ক অবশ্যই খেয়াল রাখবা যাতে পিসিএম এ মার্কটা ভালো থাকে। আর যদি মেডিকেলে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তো প্লাস আনতেই হবে। নাহলে তো ওরা মার্ক কাটে নেবে। তো আ এই আরকি। তো যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে তো মার্কের টেনশন কম করে মানে যাতে প্লাসটা আসে। মানে যদিও খুবই এটা ইজি মনে হচ্ছে এখন যে প্লাসই তো পাওয়া কোনো ব্যাপারই না। তো আসলে কঠিন একটু। দেখি মানে হ্যাঁ, ওটাই তো মানে 80 প্লাস পাওয়াটা কিন্তু আসলে একটু কঠিন। মানে তুমি যদি চিন্তা করো তো এইজন্যই আরকি বলতেছি আরকি। ওভাবেই হ্যাঁ, না আমি কি বললাম? আমি তো কঠিনই বললাম। আমি তো সোজা বলিনি। তো কঠিনই বলতেছি। তো ওইটাই আরকি। আচ্ছা তাইলে আমরা কালকে যে সূত্রটা পড়ছি মানে ২ টা সূত্র একটা হচ্ছে কুলম্বের সূত্র আরেকটা হচ্ছে এই যে তোমার ইলেকট্রিক ফিল্ড।
তো এইটা আমরা নর্মালি মান বের করার সময় এই সূত্রটা ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার এটা ইউজ করবো, কিন্তু হ্যাঁ, না ও পড়বে না আজকে। ওর তোমাদের বলে কালকে কুইজ আছে নাকি, এই জন্য। আচ্ছা, তাহলে এই দেখো আমাদের একটা জিনিস তো কালকে বলিনি, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য কিন্তু একটা ভেক্টর, ভেক্টর আছে না? তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর আছে, কারণ এটা আসলে কি, এটা একটা বল, আলটিমেটলি কাইন্ড অফ বল। 1 কুলম্ব চার্জের জন্য টেস্টিং চার্জের উপর যে কোন একটা বস্তু যে বলটা অনুভব করে বা বল বল দেয়, সেটাই তো আমরা ইলেকট্রিক ফিল্ড বলতেছি। তো এটা যেহেতু একটা বল এবং বল একটা ভেক্টর আসছে, আমাদের ইলেকট্রিক ফিল্ডও একটা ভেক্টর আসছে। আচ্ছা, তো এখন এই ই এর যে এককটা, এটা কি বলছি? ই এর এককটা হচ্ছে কি বলো দি? ওইখান থেকে বের করতে পারি। ই ইকুয়াল টু আরেকটা সূত্র আমরা পড়ছিলাম না, পড়লাম না, এফ বাই কিউ। এফ বাই কিউ। তো এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের এককটা পড়তে পারি, সেটা হচ্ছে নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের একক। এখান থেকে ধরুন মাত্রা টাত্রা যদি আসে, সেটা কিন্তু পারতে হবে। মাত্রা হলে নিউটনটাকে ভাঙে দিতে হবে আর কি। আর কুলম্বটা যেমন সামনে থাকবে। তো যেটা বলতেছিলাম যে আমরা যেহেতু ইলেকট্রিক ফিল্ড আমাদের একটা ভেক্টর রাশি, তাহলে এটা যদি ভেক্টর রূপটা লিখতে চাই, তাহলে এভাবে লিখতে হবে ই ভেক্টর লিখলাম, কে কিউ, মানে কিউ চার্জের জন্য যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তাহলে আমরা ওটা লিখতে পারি এইভাবে, যে দুই ভাবে করা যায়। আর কিউব লিখলাম আর এখানে লিখলাম আর ভেক্টর। এটা একটা উপায় হতে পারে। আলটিমেটলি আর 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 স্কোয়ার কাটা যাবে, কিন্তু ওই আর ভেক্টরটা দিয়ে ওটার দিকটা বোঝাচ্ছে। আর আরেকটা উপায় হতে পারে যে এইভাবে লিখতেছি, যে ইলেকট্রিক ফিল্ড লিখলাম কে কিউ বাই আর স্কোয়ার লিখলা, আর এখানে যেটা লিখলা একক ভেক্টর দিলা, আর এর একক ভেক্টর। এটা কি বোঝাচ্ছে যে আহ, একক ভেক্টর, তো ধরে নাও এখানে তোমার কিউ কুলম্ব চার্জটা আছে, এবং তোমার ওর যে ক্ষেত্রটা আছে সেটা হচ্ছে এটা, এটা ওর ক্ষেত্র। তাহলে ওই যে আর যে ভেক্টরটা, সেটা আসলে কি বোঝাচ্ছে, যে ব্যাসার্ধ ভেক্টর। এটা যদি তোমার জিরো হয় আর কি, মানে এটা যদি তুমি মূল বিন্দু ধরো, তাহলে এইটা যদি ওই যে পয়েন্টে আর কি তোমাকে বের করতে বলছে, ধরুন এতটুকু ডিস্টেন্স হচ্ছে আর, তাহলে ব্যাসার্ধ ভেক্টর আমরা জানি কোথা থেকে হয়, সবসময় বাইরের দিকে হয়, মানে কেন্দ্র থেকে বাইরের দিকে। তাহলে ব্যাসার্ধ ভেক্টরের দিকটা হবে কোনটা, মানে আমরা যদি এই দিকটা দিই, তাহলে হচ্ছে দিকটা হচ্ছে এইটা আসবে, এই দিকে, আউটওয়ার্ড। এইটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের দিক। এখন আমরা যেহেতু প্লাস কিউ কুলম নিছি, এবং আমাদের টেস্টিং চার্জটা যেহেতু প্লাস কিউ +1 কুলম, তাহলে এই যে দিকটা, এটা অবশ্যই কি হবে, আর এর দিকেই হবে। এই জন্য আমরা কি করলাম, এই দিকটা রিপ্রেজেন্ট করার জন্য একটা কি করলাম, আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এটা হতে পারে, অথবা একক ভেক্টরটা দিয়েও আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর এর একক ভেক্টর। একক ভেক্টরের মান কিভাবে বের করে, এই যে আর কে ওইটার মান দিয়ে ভাগ দিতে হবে। ভেক্টরে পড়ছিলাম আমরা, কোন একটা ভেক্টরের যদি আমাদেরকে বের করতে বলে, কি বলে, একক ভেক্টর বের করতে বলে, তাহলে আমরা ওই ভেক্টরকে ওই ওটার মান দিয়ে ভাগ দিয়ে আসি। তাহলে এটা গেল। আরেকটা জিনিস খেয়াল করো, যদি তোমার ওই যে চার্জটা আর কি, উম, এটা যদি মাইনাস হয়, মানে ধরে নাও এই যে ক্ষেত্র সৃষ্টিকারী যে চার্জটা আছে সেটা যদি মাইনাস হয়, তাহলে কি হবে, এটার আগে একটা মাইনাস চলে আসবে, তাই না? মানে ধরে নাও এটা হচ্ছে যখন কিউ আমাদের পজিটিভ। তো এক্ষেত্রে কি হচ্ছে, আর ভেক্টরের দিকে ইলেকট্রিক ফিল্ডটার দিকটা, মানে ইলেকট্রিক ফিল্ড কি যেদিকে বল মানে এটা বিকর্ষণ করবে না, তাই বলটা কি এদিকেই হবে না, এদিকে তো হবে। আর তাহলে আর ভেক্টরের দিকে। এখন তোমার যদি ক্ষেত্র সৃষ্টিকারী এই চার্জটা যদি নেগেটিভ হয়, তাহলে তোমার ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে, অর্থাৎ +1 কুলম্বকে কোন দিকে আকর্ষণ করবে, নিজের দিকে। তাহলে ওইটা আর ভেক্টরের বিপরীতে হয়ে যাচ্ছে না? তাহলে এক্ষেত্রে তোমার আহ আমরা এইভাবে লিখতে পারি, যদি কিউটা পজিটিভ হয় তাহলে কি হবে, যে এর দিক আর আর এর দিক একই হবে, বাইরের দিকে। আর কিউটা যদি নেগেটিভ হয়, তাহলে আর আর এর দিক আলাদা হবে, আর এর দিক বিপরীত হবে আর কি। কারণ আর সবসময় আউটওয়ার্ড দিকে, মানে
শো করবে, মানে আরটা হচ্ছে বাইরের দিকে। আর তোমার এই যে ই ইটা যেহেতু তুমি নেগেটিভ দিছো, তাহলে ই কিন্তু এইদিকে থাকে। ওই দুইটা বিপরীত দিকে আসবে, এটা। তো এটা হচ্ছে আমাদের ই এর ভেক্টর রূপ, যদি আমরা ভেক্টর আকারে এইটাকে রিপ্রেজেন্ট করতে চাই আর কি। নর্মালি আমরা যেটা করব দেখবা অঙ্কগুলোতে, আমরা তো চার্জ গুলো যখন আমাদেরকে দিবে, আমরা কিন্তু দেখেই বলতে পারবো যে দিকটা আসলে কোন। আমরা আসলে যেটা করব, মানটা বের করব। আর দিক দিকের যে ব্যাপারটা থাকে, যেহেতু একটা ভেক্টর আছে, ওটা আমরা দেখেই বলে দিব যে আচ্ছা এটার দিকে দিকে, এটার দিকে দিকে। অঙ্ক করব, যখন অঙ্ক করব তখন এই জিনিসটা আমি বলে দিব। তো আমরা দেখবা যে বেশিরভাগ এই সূত্রটা দিয়ে প্রথমে মানটা বের করে নেবো, আর দিকটা আমরা ম্যানুয়ালি দেখে নেবো যে আচ্ছা এই দিকে ওই দিকে এরকম। ওকে, এটাই গেল। এখন যেহেতু তোমার ইটা কি বলে, ইটা আমাদের ভেক্টর রাশি। তো ই যদি ভেক্টর রাশি হয়, তাহলে এইটা একাধিক চার্জের জন্য যদি আমাদেরকে প্রাবল্য বের করতে বলে কোনো একটা পয়েন্টে, তাহলে আমরা কিভাবে বের করবো? একাধিক চার্জের জন্য যদি প্রাবল্য বের করতে বলে, এটা ফোর্সের জন্য একই কথা, যে তোমার কাছে যদি একাধিক চার্জ থাকে, তাহলে আমরা কিভাবে ইটা বের করতে পারি? ই নেট, মানে এটাকে তুমি কিভাবে মনে করো, মনে করো একটা ভেক্টরের মতো। তোমার কাছে চার পাঁচটা আমি ভেক্টর দিছি, যেহেতু ইটা আলটিমেটলি একটা ভেক্টর রাশি, তাই না? তো এটাকে একদম ভেক্টরের মতোই চিন্তা করবো, যে আমি যদি তোমার কাছে চার পাঁচটা ভেক্টর দিই, যারা কোনো একটা পয়েন্টে কাজ করতেছে, তাহলে ওগুলা যে কিভাবে যোগ করবা, যেমনি ভেক্টর আমরা যোগ করতাম, ঠিক তেমনি আমরা একাধিক চার্জের জন্য ই নেটটা বের করতে পারি। ঠিক আছে, এইটা আর কি। যেমন ধরে নাও যে তোমার এরকম আছে, এরকম ধরো আমরা যদি একটা সিচুয়েশন, প্রথমে আর কি নর্মাল একটা সহজ সিচুয়েশন চিন্তা করি। যেমন ধরে নাও এরকম আছে, তোমার কাছে এরকম একটা লাইন দিছে, এই লাইনে তোমার এটা এ পয়েন্ট নিলাম, এটা বি পয়েন্ট দিলাম, আর এটা তোমাকে বললাম আমি সি পয়েন্ট। তো এখানে আমি একটা চার্জ রাখছি Q1 প্লাস চার্জ, আর এখানে আমি একটা নেগেটিভ চার্জ রাখছি -Q2। তো এখন আমি তোমাকে এই পয়েন্টে, সি পয়েন্টে, ই নেট কত হবে, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের ভ্যালু কত হবে, সেটা বের করতে চাচ্ছি। অর্থাৎ এখানে যদি তুমি একটা +1 কুলম্ব চার্জকে রেখে দাও, তাহলে ও আসলে কতটুকু বল অনুভব করবে। কতটুকু বল অনুভব করবে, এ এর জন্য একটা, এ পয়েন্টে Q1 এর জন্য একটা বল অনুভব করবে, Q2 এর জন্য আরেকটা বল অনুভব করবে। নেট কত বল অনুভব করবে সেটা আমরা বের করতে যাচ্ছি। তো এটা আমরা কিভাবে বের করবো? সি পয়েন্টে আমরা যদি নেটটা বের করতে চাই, তো তোমাকে অবশ্যই কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। ধরুন আমি এটুকু বললাম এক্স, আর এই পুরোটাকে বললাম হচ্ছে ধরুন ডি। এটা বলে দিলাম, এই দুটো ইনফরমেশন দিয়ে দিচ্ছি তোমাকে। এখন তোমার উদ্দেশ্য হচ্ছে এই সি পয়েন্টে নেট ই এর ভ্যালু কত হবে। তো প্রথমে আমরা যেটা করব, E1 এর জন্য ইন্ডিভিজুয়ালি যদি আমি বের করি, সি তে ই ই Q1 এর জন্য কত বল, কত তড়িৎ প্রাবল্য হবে সেটা বের করলাম। তারপর Q2 এর জন্য সি তে কত বল হবে সেটা বের করলাম। এরপর আমরা যেটা করব, সামেশন করব, ওটা হবে ভেক্টর সামেশন। তো ধরে নাও আমরা প্রথমে এটা করি, E1 E1 বের করব। তো জাস্ট আমরা মানটা বের করি, হ্যাঁ। E1 এর মান তাহলে কি হবে, ধরুন আমরা কে দিয়ে লিখি, কে প্লাস Q1 বাই কি, এ থেকে সি এর দূরত্ব কত, এক্স, তাহলে এটা হবে কি এক্স স্কোয়ার। দিকটা কি হবে এটা আমরা জানি, দিকটা কি হবে বলো দি। এখানে যদি +1 কুলম্ব হয়, তোমার টেস্টিং চার্জ তো +1 কুলম্ব, আর এইটা তোমার প্লাস চার্জ। তাহলে তোমার এই +1 কুলম্বের জন্য বা +Q1 এর জন্য তোমার এর উপর বলটা কোন দিকে কাজ করবে, অবশ্যই এইদিকে বিকর্ষণ বল কাজ করবে, তাই না? এটা কি হবে, বিকর্ষণ বল। তাহলে ওইটার দিকটা কোন দিকে হবে, বিপরীত দিকে হবে না, এদিকে হবে না? মানে বাইরের দিকে হবে, বা ধরে নাও বিকর্ষণ বল বললাম, তাহলে এটার দিকটা হবে বাইরের দিকে, বাইরের দিকে। তাহলে E1 এর দিকটা হচ্ছে বাইরের দিকে হবে, মানে এইদিকে E1 কাজ করবে, এইদিকে এই অ্যারোটার দিকে। E2 ভ্যালুটা বের করো, ভ্যালুটা আমরা বের করে নিই, সেটা কত, কে Q2, মানে মাইনাস হবে একটা, বাই ডি স্কোয়ার, তাই না? তাহলে এইটার দিকটা কোন দিকে, ডি স্কোয়ার তো হবে না, সি থেকে বি থেকে সি এর দূরত্ব কি, ডি মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটার দিকটা কোন দিকে, আমরা জানি এটা হচ্ছে আকর্ষণ বল, এবং এটা কোন দিকে কাজ করে,
এই যেদিকে আমি অ্যারোটা দিছি ওইদিকে, অর্থাৎ তোমার E1 যেদিকে কাজ করতেছে E2 ও ঠিক একই দিকে কাজ করতেছে, তাই না? +1 কুলম্ব চার্জের উপর চিন্তা করো, সি তে তুমি একটা +1 কুলম্ব চার্জ চিন্তা করো, তাহলে সি এর উপর এই +1 কুলম্ব উপর Q1 যেদিকে কাজ করতেছে, Q2 এর আকর্ষণ বলটা ঠিক সেদিকেই কাজ করতেছে। তাহলে এখন আমরা যদি এটা আসলে মোট নেটটা বের করতে চাই, ধরে নাও দুইটা ভেক্টর যদি একদিকে কাজ করে, ওই দুইটা ভেক্টর যোগ মানে নেটটা কিভাবে বের করো? দুটো যোগ করে দিবা, তাহলে এটা কি হবে? E1 যোগ E2 হবে না? ঠিক আছে? অর্থাৎ দুইটা ভেক্টর, ধরুন A ভেক্টর এদিকে কাজ করতেছে, B ভেক্টর ঠিক এদিকে কাজ করতেছে, তাহলে এদের সামেশন কি হবে? A ভেক্টর যোগ B ভেক্টর, বা ভ্যালু গুলো মান যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। তো এরকম আর কি। তো এখন যদি এখানে আমি -Q2 না দিয়ে +Q2 দিতাম, তাহলে কিন্তু +Q2 এর জন্য E2 টা বিপরীত দিকে কাজ করতো, এইদিকে। তখন কি হতো? তখন হয়তো মান দেখতাম যে কোনটা বেশি, E2 বেশি নাকি E1 বেশি। যেটার মান বেশি হবে সেটা থেকে বিয়োগ দিতাম। কারণ দুইটা ভেক্টর বিপরীত দিকে আছে, একটা থেকে আরেকটা বিয়োগ দিতে হবে, তাই না? এইটা আর কি। এখন ধরে নাও এত লিনিয়ারলি তোমাকে দেয়নি, তোমাকে বলছে যে একটু আবড়া থাবড়া করে দিছে, মানে একটা এক দিকে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কোণগুলো বলে দিবে যে কোন কোন দিকে কাজ করতেছে, মানে এরকম আর কি। ধরে নাও সিচুয়েশনটা এইভাবে চিন্তা করো যে, কোনটা ধরবা, এইখানে একটা আমি চার্জ দিলাম সেটা হচ্ছে Q1, এখানে একটা চার্জ দিলাম সেটা হচ্ছে Q2, এখানে একটা চার্জ দিলাম সেটা হচ্ছে Q3, আর এখানে একটা চার্জ দিলাম সেটা হচ্ছে Q4। আর সবগুলোর মান আছে, বিভিন্ন মান আছে, ধরে নাও প্লাস আছে, তো সবগুলো কি প্লাস ধরবো? ধরো আর কি, একটা প্লাস ধরলাম, একটা মাইনাস ধরলাম, এটা প্লাস ধরলাম, এটা মাইনাস ধরলাম। এইখানে একটা পয়েন্ট আছে, ও পয়েন্ট। তো এই ও পয়েন্টে এই চারটা চার্জের জন্য নেট ই এর ভ্যালু কত, ই নেট কত, সেটা বের করতে বলছে, সেটা বের করতে বলছে। তো তাহলে তুমি কি করবা? এই প্রথমে আগে মানটা বের করবা। এইগুলো দূরত্ব গুলো ধরুন তোমাকে আমি দিয়ে দিব, এই দূরত্ব গুলো কত আছে সেগুলো দিয়ে দেওয়া আছে, এগুলো সব দিয়ে দিব আর কি। এটা x1 ধরে নাও, এটা x2 ধরে নাও, এটা x3 ধরে নাও, এটা x4 ধরে নাও, তাই না? এখান থেকে বের করে নেবো। তো তখন তুমি যেটা করতে পারো, তখন আসলে যেটা দেয়া থাকবে, আমি আসলে এভাবে আঁকাই। তো তাহলে চিন্তা করো, কি ওয়ান চার্জের জন্য এইদিকে ফিল্ড কত হবে, মানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, E1 ধরো, সেটা কোন দিকে হবে বলো তো? সেটা যেহেতু এটা আমরা +1 কুলম্ব নেব, এটা যেহেতু +1, তাহলে সেই ফিল্ডটা কোন দিকে? এইদিকে হবে। দিকটা এদিকে হবে কিনা? এদিকেই হবে। আর এইটার জন্য দিকটা কি? এদিকেই হবে। আর মাইনাসের জন্য কি? এদিকে হবে ইলেকট্রিক ফিল্ডের দিক। আর এই মাইনাসের জন্য ইলেকট্রিক ফিল্ডের দিকটা হবে এইদিকে। দেখো বুঝো কিনা? আশা করি বুঝতে পারছো। তো তোমাকে এই কোণ টোন আমি সব দিয়ে দিব, বুঝছো? মানে এগুলো একটা ভেক্টর হিসেবে ট্রিট করো। তাহলে এটা একটা ভেক্টর হবে E1 ভেক্টর, এটা একটা ভেক্টর হবে E2 ভেক্টর, এটা একটা ভেক্টর হবে E3 ভেক্টর, এটা একটা ভেক্টর হবে E4 ভেক্টর। তাহলে তোমাকে যখন ই নেট বের করতে বলবো ওই ও পয়েন্টে, তাহলে তুমি যেটা করবা, এগুলো সব ভেক্টর সামেশন করবা। নর্মাল সামেশন না, ভেক্টর সামেশন। ঠিক আছে? এইটা আর কি। ভেক্টর সামেশন করতে হবে তোমাকে ই নেটটা বের করার জন্য। বুঝতে পারছো? বুঝতে পারছো, আচ্ছা। এখন ধরে নাও যে আমরা এখানে এই কনসেপ্টটা দেখলাম ইলেকট্রিক ফিল্ডের জন্য। এরকমও তো হতে পারে আমাদের এখানে +1 কুলম্ব চার্জ নাই, ও পয়েন্টে আমি কোন একটা চার্জ এবার রাখবো, কোন একটা 1 কুলম্ব না, ধরে নাও 2 কুলম্ব বা 3 কুলম্ব বা 5 কুলম্ব চার্জ রাখবো, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, ধরে নাও। তাহলে ধরে নাও আমি এখানে +3 কুলম্বই রাখলাম, +3 কুলম্ব নিলাম। তাহলে সেক্ষেত্রে তখন আসলে যদি +3 কুলম্ব নিই, তাহলে তখন আসলে এই আমাকে তখন তোমাকে বের করতে বলছে +3 কুলম্বের উপর নেট কুলম্ব বল কত, অর্থাৎ এক্স নেট। তখন আসলে এক্স নেট কথাটা আসবে, তখন তো আর ওটা 1 কুলম্ব না, তখন যেটা ওই +3 কুলম্বটা অনুভব করে সেটা হচ্ছে কুলম্ব, কুলম্ব বল ফেস ফেস করবে। তখন এগুলো আর E1 হবে না, এগুলোকে আমরা F1 বলবো। যে Q1 চার্জ +3 কুলম্বের উপর Q1 চার্জের জন্য বল হচ্ছে F1, +3 কুলম্বের উপর Q2 চার্জের জন্য বল হচ্ছে F2, তাই না? তখন জাস্ট ই গুলার জায়গায় এফ এফ চলে আসবে, যদি আমাদের ওইটা কোনো ভ্যালু থাকে।
এটা ধরনের আছে। তাহলে এটার ক্ষেত্রেও ঠিক একই। মানে নেচার তো দুজনেরই সেম। বলই তো একটা হচ্ছে ১ কুলম্বের জন্য আর F হচ্ছে যেকোনো কুলম্বের জন্য। ফোর্স যেটা আরকি। জাস্ট এর সূত্রটাতে একটা কিউ দিয়ে দিলেই তো হয়ে যায়। একটা কিউ দিলেই তো হয়ে যায়। সেটাই তো আমাদের ফোর্সের সূত্র হয়ে যায়। যেটা চার্জিত বস্তুর মধ্যে। তো এইটাও কিন্তু ভেক্টর যোগই করতে হবে। কারণ বল একটা ভেক্টর রাশি, তোমাকে ভেক্টর যোগ করতে হবে। তাহলে এই রিলেটেড আমরা কয়েকটা অঙ্ক দেখলে হয়তো জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আমরা কয়েকটা অঙ্ক দেখি। তার মানে তোমার যদি কোনো একটা পয়েন্টে কোনো একটা এক্স নেট, হ্যাঁ এক্স নেট, তাহলে কোনো পয়েন্টে যদি তোমাকে কি বলে ইলেকট্রিক ফিল্ড কত সেটা বের করতে বলে বা নেট কুলম্ব বল বের করতে বলে সেটা বের করতে বলে, তাহলে তুমি সবসময় ভেক্টর যোগ করবা, ভেক্টর যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা ম্যাথ দেখি। ওকে, তাহলে ধরুন না এগুলো পয়েন্ট, আমি নাম দিলাম এ বি, আর এটা একটা কোশ্চেন এ বি, আর এটার নাম হচ্ছে পি পয়েন্ট। তো আমি এখানে কি কি চার্জ রাখছি? হুম, এখানে প্লাস কিউ কলম নিয়েছি, এখানে মাইনাস কিউ কলম নিয়েছি। ধরো আমরা জাস্ট মানটা না দিয়ে আমরা জাস্ট ইন জেনারেল এটা হিসাব করবো। আর কি দেওয়া আছে? আর এটা কি ধরনের ত্রিভুজ সেটা তোমাকে দিয়ে দিতে হবে আমাকে। তো শুরুটা যেহেতু আমরা শুরুতে ধরে নিই যে এটা একটা সমদ্বিবাহু সমবাহু ত্রিভুজ। অন্য কোনো কিছু থাকতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ হ্যান ত্যান এগুলো থাকতে পারে। সমবাহু ত্রিভুজ বলছে। তো তোমাকে প্রশ্ন বলছে, প্রথম প্রশ্ন এটা যে ১ নম্বর, যে পি বিন্দুতে প্রাবল্য কত? এটা প্রশ্ন বললাম। পি বিন্দুতে প্রাবল্য কত হবে? পি বিন্দুতে যদি প্রাবল্য বের মানে পি বিন্দুতে তুমি যদি একটা ১ কুলম্ব চার্জ রাখো, টেস্টিং চার্জ রাখো, তাহলে ওটা কত বল অনুভব করবে সেটা বের করতে বলছে। তাহলে এটা কি আমরা বের করতে পারবো? কিভাবে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাহলে এইখানে, হ্যাঁ, মানে আমরা এখানে তাহলে পি পয়েন্টে যদি ১ কুলম্ব চিন্তা করি, যেহেতু পি বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে, তার মানে পি বিন্দুতে একটা ১ কুলম্ব চার্জ মনে মনে চিন্তা করবো। তাহলে ওই চার্জের উপর প্লাস কিউ এর জন্য বলটা কোন দিকে হবে? এদিকে। তো এদিকে দিলাম, সেটা ইউ1 ধরো। আর তোমার হচ্ছে কি বলে মাইনাস কিউ কুলম্বের জন্য ওইটার উপর বলটা কোন দিকে হবে? এদিকে। এদিকে হবে কিনা? এখন ভেক্টর তো আমরা ধরে নাও এদিকে, আমরা জাস্ট টিকটা এইদিকে বোঝাচ্ছি। ওকে, ভেক্টর দিয়ে বোঝালাম আর কি। এইভাবে এইটার জন্য এইদিকে, আর এইটার জন্য কোন দিকে কাজ করবে? এদিকে কাজ করবে। তাহলে তোমার একটা ভেক্টর হচ্ছে কি E1 ধরে নাও এদিকে, আর E2 হচ্ছে এদিকে। এখন তোমার নেট নেট কাজ করতে হবে। নেটটা তাহলে কোন দিকে হবে বলতে পারবে একটু ভেক্টরের ধারণা থেকে? দেখো E1 আর E2 কিন্তু সেম আসছে, দিক দুইটা আলাদা, কিন্তু ভেক্টর দুইটার মান কিন্তু একই আসবে, কারণ কিউ আর মাইনাস কিউ তুমি যদি চিন্তা করো একই চার্জ তো, একটা মাইনাস একটা প্লাস, তার মানে E1 আর E2 এর ভ্যালু একই আসবে, ভ্যালুটা কে কিউ বাই আর স্কোয়ার যদি করো। তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান হয় তাহলে তাদের লব্ধিটা কথা কি কোন দিক দিয়ে যায় বলো দি? E1 আর E2 এর লব্ধিটা কোন দিক দিয়ে যাবে? লব্ধিটা ঠিক মাঝখান দিয়ে যাবে না? এদের মাঝখান দিয়ে যাবে না? দুইটা ভেক্টর যদি পরস্পর সমান হয় তাহলে ওদের লব্ধিটা কি হয়, একদম দুজনের মাঝে দিয়ে যায় কিনা? তাহলে এই কোণটা তোমার লাগবে আলফা কত, এটা তোমার লাগবে, তাই না?
আর হচ্ছে এই থিটাটা কত সেটা তোমাকে বের করে দিতে হবে। তো তুমি যখন অ্যান্সার করবা তখন তোমার অ্যান্সারটা আসতে হবে এরকম। ধরে নাও এটা যদি তোমার ই নেট হয়, তাহলে তোমার অ্যান্সারটা আসবে ই নেট হচ্ছে কি হবে, E1 স্কোয়ার E2 স্কোয়ার টু E1 E2, মনে আছে তো এটা সূত্র, ভেক্টরের সূত্রটা। আর এই আলফাটা, এই যে আলফা মানে এই পুরো কোণটা দেওয়া এটা, ঠিক আছে। আর হচ্ছে থিটা, এটা একটা গেল, বুঝতে পারছো? এটা করতে পারো তুমি। আর হচ্ছে এই আলফাটা কই থেকে পাবা? এইটা যেই ধরনের ত্রিভুজ তোমাকে দিবে, তবে ধরো এখানে আমি দিচ্ছি সমবাহু ত্রিভুজ, তো অন্য কিছু দেওয়া থাকতে পারতো। সমবাহু ত্রিভুজ হলে তুমি এটাকেও থিটা ধরলা, আর সমবাহু ত্রিভুজ হলে তো এটা খুবই ইজি। এই কোণটা কত হবে তুমি বলে দিতে পারবে, এটা হচ্ছে 120 ডিগ্রি হবে, কারণ এই কোণটা হবে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজে তো সব কোণ সমানই হয়, 50 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এই আলফাটা হবে 120 ডিগ্রি। বুঝতে পারছো এটা? আর ধরে নাও যদি সমবাহু ত্রিভুজ না হয়, তাহলে আমরা ইন জেনারেল যদি চিন্তা করি, তাহলে কিভাবে চিন্তা করবা? ধরে নাও সমবাহু ত্রিভুজ দেয়নি, তাহলে কিভাবে করবা? তাহলে একটু জ্যামিতির জ্ঞান লাগবে আমাদের এখানে। ধরে নাও সমবাহু ত্রিভুজ দিইনি আমি, বা অন্য যে কোনো ত্রিভুজ দিলাম, সমদ্বিবাহু দিলাম বা এরকম type। তখন তোমার এই থিটা আর এই থিটা গুলো জানা লাগে। তো তুমি তো জানো যে এই দুইটার কোন যোগফল হয় আলফা ইকুয়াল টু হয় 2 থিটা। আরে সমবাহু হলে তো ইজি পারবা। সমবাহু যদি না হয় তাহলে তুমি কি করবা? সেক্ষেত্রে তোমাকে হয়তো কিছু ইনফরমেশন দিবে ওইগুলো বের করার জন্য। ধরুন এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে, আর এটাও থিটা হবে, এটাও থিটা হবে, 2 থিটা। এখানে তখন আলফার জায়গায় তুমি বসাবো 2 থিটা, এটা। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা আরেকটা করি, আরেকটা করা যায়। ধরুন আমরা এটা করবো, কিউ কিউ কোশ্চেন নম্বর হচ্ছে কোনটা? ধরুন না, এবার আমি একটা বর্গ দিছি, এটা একটা বর্গক্ষেত্র। তো এই বর্গের এইখানে আমরা একটা চার্জ নিছি, সেটা হচ্ছে Q2। ধরো এখানে একটা চার্জ নিছি, সেটা হচ্ছে Q3। এগুলোর নাম দিলাম A B C D। আর এখানে একটা চার্জ দিছি Q1। তো এই ডি বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে, পারবা? এটা ধরে নাও এ বি সি, এ একবার দৈর্ঘ্য এ। ডি বিন্দুতে প্রাবল্য কিভাবে বের করবা? ডি বিন্দুতে প্রাবল্য যেটা বের করব, প্রত্যেকটা চার্জের জন্য প্রাবল্য আগে বের করে নেব। তাহলে ডি বিন্দুতে এই চার্জের জন্য প্রাবল্য কত হবে? এই চার্জের মানে এতে Q1 এর জন্য প্রাবল্য কোন দিকে হবে? এইদিকে, মানে এই যে কি বলে, আউটওয়ার্ড। +1 কুলম্ব চিন্তা করো, ওখানে একটা +1 কুলম্ব আছে, তাহলে এটার জন্য এদিকে চার্জটা হবে চার্জ তো চার্জ তো না, বল। আর Q3 এর জন্য বলটা কোন দিকে হবে? এইদিকে। আর Q2 এর জন্য বলটা কোন দিকে হবে? এইদিকে। তাহলে এই তিনটা ভেক্টর আমাকে এখন জাস্ট যোগ করে দিতে হবে। এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, E3, আর এটা হচ্ছে E2। তাহলে এই তিনটা ভেক্টরের যোগফল হবে আমার নেট ডি এর উপর, নেট যে ইলেকট্রিক ফিল্ড ই নেট। তো এখন তিনটা আছে, এই তিনটাকে কিভাবে করবা? এইটা তো 90 ডিগ্রি জানো, আশা করি জানো। এটা যেহেতু এটা কর্ণ, তাহলে অবশ্যই এটা 45 ডিগ্রি হবে। তাহলে এটা কি হবে? এটা 90 ডিগ্রি হবে। আর বোঝা যাচ্ছে এইটাও 45 ডিগ্রি হবে, এই যে এই কোণটা, এটাও 45 ডিগ্রি। তাহলে এটা এখন ভেক্টর কিভাবে যোগ করবে, পারবা ভেক্টর করতে? ই ওয়ান ই টু ই থ্রি এর ভেক্টর যোগ ধরো না, মান তো তুমি বের করতে পারবা। তোমাকে যদি তিনটা ভেক্টর দেওয়া হয়, এখানে একটা ভেক্টর দিছি, এখানে একটা ভেক্টর দিছি, আর এখানে একটা ভেক্টর দিছি, কোন টোন বলে দিছি আমি, এটা 45 ডিগ্রি বলে দেওয়া আছে। এগুলা ভ্যালু বলে দিছি, এটা 2, এটা 3, এটা 4। এটার বের করো, মানে লব্ধি বের করো। বের করতে পারবা লব্ধি?
কারণ কিভাবে তাহলে লব্ধিটা বের করে? এইখানে আমাদের ভেক্টরের অল্প একটু জ্ঞান লাগবে। তো লব্ধিটা বের করা যায় কিভাবে বলো? কিভাবে বের করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উম, এইভাবে বের করা যায়। তিনটা যদি এইভাবে থাকে তাহলে লব্ধি বের করার সূত্র আমাদের একটু মনে রাখছি। মনে নাই? লব্ধি আমরা যে বের করতাম আমাদের একটা সূত্র ছিল কিন্তু। দুভাবে করা যায় এটা। একটা হচ্ছে এরকম করলাম যে আমরা এই জিনিসটাকে আমরা এইখানে করতে যাচ্ছি। ধরুন আমি এখানে করব। এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তো এদিকে আছে E1, এদিকে আছে E3, আর এদিকে আছে ধরে নাও E2। E1টা বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের ভেক্টর যোগ করতে হবে এদের। মান কিন্তু আমরা বের করতে পারবো, মানটা বের করতে পারবো না। E1 এর মান কিভাবে বের করবো? কে Q3 কে Q1 বাই আর স্কোয়ার। আর E2 আর আচ্ছা, একটু খালি তুমি আমাকে বলো, এই Q1 এর জন্য আর এর ভ্যালু কত হবে? A। Q2 এর জন্য, Q3 এর জন্য আর এর ভ্যালু হবে A। আর Q2 এর জন্য আর এর ভ্যালু কত হবে বলতে পারবা? Q3 এর জন্য যখন তুমি আর সূত্রটা লিখবা, যে Q3 E3 E2 যখন লিখবা আর কি, E2 কে কিউ বাই কে Q2 বাই √2a, এই কর্ণটার সমান √2a। হ্যাঁ, ওটাই বলছি। তাহলে মান তুমি জানো, তাহলে E1 এর ভ্যালু তুমি জানো, তাই না? E1 এর ভ্যালু তুমি জানো, E3 এর ভ্যালু তুমি জানো, E2 এর ভ্যালু তুমি জানো। এখন তোমাকে জাস্ট, এবং কোনগুলো তুমি জানো, এটা 45 ডিগ্রি আর ওটা 90 ডিগ্রি। তুমি যেটা করতে পারো, E1 আর E3 এর প্রথমে লব্ধি বের করো। সেটা ধরে নাও E প্রাইম। সেটা কত হবে? দুইটা ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাহলে তাদের লব্ধিটা কি E1 স্কোয়ার যোগ E2 স্কোয়ার করে লেখা যায় কিনা? অবশ্যই যায়। মনে আছে কিনা? পি আছে, এখানে কিউ আছে। আর কি হবে? √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ভেক্টর। আর এখন দেখো, এই এই যে লব্ধিটা ই প্রাইমটা, অবশ্যই এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। কারণ কি E3 আর E1 এর ভ্যালু সেম। E3 আর E1 এর ভ্যালু সেম কিনা? অবশ্যই সেম। তাহলে E3 যে ভেক্টর, ই প্রাইম যে ভেক্টরটা আছে, লব্ধিটা আছে, সেটা অবশ্যই 45 ডিগ্রি দিয়ে যাবে। তার মানে তোমার ই প্রাইমটা তোমার ওই ওই দিকে যাবে। কোন দিকে যাবে? এদিকে যাবে ই প্রাইমটা। এইভাবে না দিই, তাহলে ই প্রাইমটা তোমার কোন দিকে যাবে? এদিকে যাবে ই প্রাইম। এখন ই প্রাইম আর E2 কি একদিকে আছে কিনা? যদি একই দিকে থাকে তাহলে নেটটা কি হবে? ওই দিকেই হবে। জাস্ট কি হবে? এই দুটার মানের যোগফল। ব্যাস, এটাই আমাদের উত্তর। বুঝতে পারছো? ই নেট, তাই না? ই নেটটা কেন দুইটা যোগফল হলো? কারণ দেখো, ই প্রাইম যেটা আছে ওটা হচ্ছে E1 আর E3 এর লব্ধি। E1 আর E3 এর লব্ধিটা কিন্তু একদম মাস দিয়ে যাবে। কেন? কারণ E1 আর E3 এর ভ্যালু কিন্তু সেম। জাস্ট দুইটার আলাদা, দিক আলাদা, ভ্যালু তো সেম। তো ভ্যালু সেম হলে আমরা জানি লব্ধিটা ঠিক মাঝ বরাবর যায়। 90 ডিগ্রি মাঝ বরাবর হচ্ছে 45 ডিগ্রি। তো ওই দিকে আবার E2 কাজ করতেছে। তো দুইটা ভেক্টর যদি একদিকে হয় তাহলে ওদের লব্ধিটা কি হবে? জাস্ট ওদের মানের যোগফল, ই প্রাইম আর E2 এর যোগফল। তো ওই মান দিয়ে যোগ দিয়ে দিছি। তাহলে এই নেটের ভ্যালু এই যে এটা আসলো ই প্রাইম যোগ E2। এখন ধরে নাও যে এইটা, এই সূত্রটা কি তুমি করো নাই? যে এটা তোমার কাছে ধরে নাও অনেকগুলো ভেক্টর আমি দিছি, অনেকগুলো অ্যাঙ্গেল আছে। ভেক্টর আমি ওগুলাকে ই দ্বারা রিপ্রেজেন্ট করলাম। ধরো E1, E2, E3, E4, E5। হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি, এবং কোনগুলা বলে দিছি আমি তোমাকে। আহ দাঁড়াও আর একটু সোজা করে দিই। এইটা তোমার রেফারেন্স পয়েন্ট। ধরো না, এই রেফারেন্স পয়েন্ট মানে এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস ধরো না, আর এইটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস।
ওয়াই এক্সিস। তো এই কোণগুলো তোমাকে বলে দেওয়া আছে। এটা হচ্ছে θ1, এইটা হচ্ছে পুরোটা কত, θ2, এই পুরোটা হচ্ছে কি θ3, আর এই এই পুরো কোণটা কি θ4 ধরে নাও। এগুলো বলে দিছি। এখন তোমাকে ই নেট বের করতে বলছি, ই নেট অর্থাৎ সবগুলো লব্ধি বের করতে বলছে। তখন আমরা কি করি, ধরে নিই যে এইদিকে একটা লব্ধি আছে হয়তো, এইদিকে এই লব্ধিটা এইদিকে কাজ করতেছে ধরলাম, ই নেট, এবং কোণটা ধরে নিয়েছি যে এই কোণটা হচ্ছে থিটা, মানে ই1 মানে ইনিশিয়াল রেফারেন্স পয়েন্ট একটা ধরে নিতে হয়, সেটা সাপেক্ষে সবগুলো কোণের মানে জানতে হয়, এবং এটা ধরে নিলাম যে ই নেট। তাহলে এখন ওটা কিভাবে বের করে বলো দি? আমরা এক্স অক্ষ বরাবর সবার উপাংশ নিতাম, মনে পড়ছে কি, মনে পড়ে? এক্স অক্ষ বরাবর উপাংশ, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর উপাংশ হবে ই নেটের ই, ই কস থিটা, ইটা ইজ ইকুয়াল টু হবে সবগুলোর যোগফল, ই1 কস θ1, এগুলা ভ্যালু তো তুমি বের করতে পারো, ই2 কস θ2, তারপর হচ্ছে ই3 কস θ3, তারপর যতগুলা থাকবে আর কি, ই4 কস θ4। এখানে তুমি অবশ্যই একটা ভ্যালু পাবা ডান পাশে, এটা ই, ই কস থিটা হলো, এটা এক্স অক্ষ বরাবর সবগুলা ভেক্টরের যা উপাংশ, তোমার হচ্ছে রেজাল্টেন্টের ওই এক্স অক্ষ বরাবর উপাংশ সেম হবে, তাই না? কারণ ওই রেজাল্টেন্ট এগুলো সবগুলোরই উপাংশ। আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা উপাংশ গুলো নিই, সেটা হবে ই, জাস্ট কি করে দিতে হয়, সাইন বানিয়ে দিতে হয়, তাই না, সাইন থিটা। তাহলে এটা হবে ই1 সাইন থিটা, তারপর হচ্ছে ই2 সাইন থিটা 2, এটা থিটা 1, এই θ1 θ2 গুলো কি এক্স অক্ষের সাথে কোণগুলা, ওই ভেক্টর গুলা, ওইটা আমাদেরকে বের করতে হয়, বা অনেক সময় দেয়া থাকে, ডিরেক্ট দেয়া। তাহলে এটা বের করলাম, তাহলে এটা ইকুয়েশন 1 থাকতো, আর এটা ইকুয়েশন 2 থাকতো, ইকুয়েশন 2 হলে ধরো নালে নাই, তাহলে এখন যদি এই দুটো স্কোয়ার করে যোগ করো, তাহলে এটা কি ই স্কোয়ার হইতো। তো এই পার্টটাকে আমি এক্স নাম দিলাম, আর এই যে পুরা যোগফল এদেরকে একটা ওয়াই নাম দিলাম। তাহলে ই স্কোয়ার কি হবে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। তাহলে ই এর ভ্যালুটা কি আসবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটাই হবে আমাদের ই নেট এর ভ্যালু। আর যদি কোনটা বের করতে বলতো, যে তোমার এক্স অক্ষে যেটা তুমি রেফারেন্স ধরছো সেটার সাথে তোমার লব্ধির কোণ কত, তাহলে যেটা করতে, 2 কে 3 দ্বারা ভাগ করে দিলে হয়ে যাচ্ছে। 2 কে 3 দ্বারা ভাগ দিলে কত হয়, 2 কে 1 দ্বারা ভাগ দিলে কত হয়, টেন থিটা। টেন থিটা হচ্ছে কি ওয়াই বাই এক্স, এখান থেকে থিটার ভ্যালুটা বের হয়ে যাইতো, বুঝোনি? পারবা না এভাবে করতে? তাহলে এর আগের অঙ্কটা কি আমরা এইভাবে করতে পারতাম না? করা যেত, হ্যাঁ, করা যেত। তখন তোমাকে রেফারেন্স কোনটা ধরতে হতো, রেফারেন্স ধরতে হতো কোনটা বলো দিই? এই যে এই পাশে ই1টাকে তুমি এক্স অক্ষ ধরতা, মনে মনে চিন্তা করতে এটাই আমার এক্স অক্ষ, আর এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, তাই না? তাহলে এইটা এক্স অক্ষ, এটা ওয়াই। তাহলে ই1 এক্স অক্ষের সাথে কত কোণ করছে, 0 ডিগ্রি। ই2 এক্স অক্ষের সাথে কত কোণ করছে, 45 ডিগ্রি। আর ই3 এক্স অক্ষের সাথে কত কোণ করছে, 90 ডিগ্রি। তো সূত্র ফেলেও তুমি ই, ই প্রাইমটা বের করতে, ই নেটটা বের করতে পারতো, অথবা তুমি যদি আলাদা আলাদা করে করো, যে আমি যেভাবে করলাম সেটা করলেও হবে, জাস্ট তোমাকে নেটটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা অঙ্ক করি এরকম, কারণ এরকম অঙ্ক কিন্তু থাকবে, একটা না একটা থাকবে। এটা আয়তক্ষেত্র, এটা +Q1 +Q2 +Q4 -Q3, এটা দিছে, ওকে। আর তোমার হচ্ছে যে এবার যেখানে আমি তোমাকে প্রাবল্য বের করতে বলছি, সেটা হলো কোথায়, এইখানে। হ্যাঁ, ঠিক আছে, মানে একদম তোমার এই যে দুইটা কর্ণের যে মধ্যবিন্দু আছে, মানে কর্ণগুলো ছেদবিন্দুতে ও প্রাবল্য বের করতে বলছে।
ওকে, মানে তাহলে কিভাবে বের করবা বলো? আচ্ছা, আরেকটা জিনিস, এটা একটু দাঁড়াও, সরি সরি ইন্টারাপ্ট করার জন্য। এই দুটা মান সেম, এটাও বলে দিছি। Q4 এর ভ্যালু যা, Q2 এর ভ্যালু তাই, এটাও বলে দিছি। আর এটা Q3। এখন বলো, এখন বল কি বলতেছিল বলো তো আরেকবার। হুম হুম। তাহলে তাহলে এই পাশে Q3 এর জন্য ঠিক আছে তো। হুম। আর Q1 এর জন্য কোন, এই সেম দিকেই হবে তাই না? এদিকে Q1 এর জন্য বলটা পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে Q1 আর Q3, তার মানে E1 আর E3 একই দিকে তাই তো। এটা E1 ধরো, আর আর E3 একই দিকে আসতেছে তাই তো। আচ্ছা, ঠিক আছে। আর এদিকে বলো Q2 এর জন্য কোন দিকে পাওয়া যাবে? Q2 এর জন্য এইদিকে পাওয়া যাবে তাই না? আর Q4 এর জন্য এইদিকে পাওয়া যাবে তাই তো। তাহলে এটা হবে আমাদের E4 আর এটা হবে আমাদের কি, E2। এখন তুমি দেখো E4 আর E2 এর ভ্যালু কি সেম না, সমান সমান কিনা? কারণ Q4 আর Q2 তো আমি তোমাকে সমান বলছি। তাহলে দেখো এই দুইটা ফোর্স কি পরস্পরকে কাটে দিবে না? E4 আর E2 সমান হবে কিনা বলো। E4 আর E2 যদি সমান হয়, তাহলে অবশ্যই এই তোমার এই রেখা বরাবর, আমি যদি এখানে তোমার পয়েন্ট করি এ বি সি ডি, মানে বিডি রেখা বরাবর তো কোনো বল নাই, আছে কি? নাই তো, কাকে দিচ্ছি। ওবি হচ্ছে E4 হচ্ছে ওবির দিকে, আর বি ওডি হচ্ছে E2 এর দিকে, তো ও একই তো মান যেহেতু সমান, তাহলে আলটিমেটলি এই রেখা বরাবর কোনো ফোর্স নাই। সব টু ফোর্স শুধু E1 আর E3 এর জন্য। তাহলে E1 আর E3 এর লব্ধি বের করলে হয়ে যাচ্ছে। বুঝো নাই? আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো, এটা এটা আমরা কিভাবে বের করবো? E1, এই জাস্ট এই দুইটা ভ্যালু বের করে জাস্ট যোগ করে দিলেই হয়ে গেল না? যোগ করে দিলেই, হ্যাঁ। তাহলে এটাই বলতেছি, তাহলে ই নেট যেটা আসবে, সেটা আসছে E1 আর E3 এর যোগফল। জাস্ট সামেশন করে দিলেই আমাদের মানটা চলে আসবে। এখন ধরে নাও আরেকটা কেস দিলাম তোমাকে, যেখানে আমি জাস্ট ওই মানটা কিভাবে বের করতে হয় ওইটা বের করার জন্য এটা দেখাচ্ছি। ধরে নাও কোনোভাবে এইভাবে আসলো সিচুয়েশনটা। একটা বল হচ্ছে তোমার এইদিকে আসলো, ধরে নাও এরকম করে আসলো। একটা বল হচ্ছে এইদিকে আসলো ধরে নাও, আর আরেকটা বল আসলো এদিকে। ওকে, তো এইটা হচ্ছে ধরে নাও E1, ধরে নাও এটা আসলো E2। তো তোমাকে নেট বের করতে হবে। হ্যাঁ, নেট বের করতে হবে, এবং তোমাকে আমি কি বলে দিছি, এটা এ এটা বি, এইটুকুই ইনফরমেশন দিছি, আর কোনো ইনফরমেশন তোমাকে দেওয়া হয়নি। আর বলছি যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা ও পয়েন্ট। তো তুমি এখন তোমার বের করো, কি বলে, নেট বের করো, নেট কত হবে এটা বের করো। কিভাবে বের করবা? এখন দেখো E1 আর E2 এর ভ্যালু তুমি জানো, তোমার কিন্তু এই কোণটা জানা নাই। আর এই কোণটা না জানা থাকলে, ধরে নাও দুইটা ভেক্টর আছে তোমার কাছে, এই দুইটা ভেক্টর তোমাকে লব্ধি বের করতে বলছি।
এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণটা আলফা। তো আমরা জানি আর ইকুয়াল টু কি হয়, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এই আলফার ভ্যালুটা তো আমাকে জানতে হবে নাকি? তাহলে এই কোণটা তো তোমাকে দেই নাই আমি, ধরে নাও এটা আলফাই। তো এই কোণটা তোমাকে কিন্তু বের করতে হবে কোনগুলো ইনফরমেশন দিয়ে, এই বি এর ভ্যালু আর এ এর ভ্যালু দিয়ে। এখন এটা তোমরা কিন্তু ইয়াতে পড়ছো, আলফা নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি? এই আলফাটা নির্ণয় করার জন্য আমরা যে সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। কারণ আলফাটা লাগবে কিন্তু আমার লব্ধি বের করতে হলে। কি কোনটা? যে কজ আলফা ইজ ইকুয়াল টু, দেখো আমরা তুমি শুধুমাত্র কোনটা ত্রিভুজের দিকে তাকাবো বলো দিই? তুমি তাকাবো হচ্ছে এইটা ত্রিভুজের দিকে। দাঁড়াও, এই যে এই ছোট যে ত্রিভুজটা আছে, মানে ওবিসি ত্রিভুজ, ওবিসি ত্রিভুজের দিকে তাকাও। তো ওবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা এটা লিখতে পারি কি, ওবি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ওবি ইন্টু ওসি। এটা ত্রিভুজের কোসাইন সূত্র। ত্রিভুজের কোসাইন সূত্রটা কি হয়, যে যার কোণ নিবা কজ আলফা নিছো, তাহলে ওর সন্নিহিত বাহুগুলোর স্কোয়ার, ওই বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার মাইনাস ওর বিপরীত বাহুটার স্কোয়ার বাই 2 ও সন্নিহিত বাহুগুলোর গুণফল, ও বি ইন্টু ও সি। এটা ত্রিভুজের কোসাইন সূত্র ছিল। বুঝতে পারছো? এটা হচ্ছে আমরা আমাদের একটু মুখস্থ রাখতে হবে এই সূত্রটা, নাহলে কিন্তু এই অঙ্কটা আলফাটা বের করতে পারবো না। এখান থেকে আলফা বের করতে পারবো। ও বি এর ভ্যালু তুমি বের করতে পারবা কিনা এখান থেকে? পারবা না ও বি এর ভ্যালু? তোমার এ আর বি দিয়ে দিছি আমি, ও বি এর ভ্যালু বের করতে। কি 45 ডিগ্রি? হ্যাঁ, কিভাবে? না, এটা তোমাকে বলে দিলাম, এটা যদি ইয়ে হতো, আহ, বর্গ হইতো তাহলে তো তুমি বলতে পারতে, কারণ বর্গের কর্ণদের পরস্পরকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। প্রথমে বিডি মান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। মানে যেটা আসতো যে এই তোমার বিডি আর এসি কিন্তু সেম আসতো, ঠিক আছে, এইটার অর্ধেকই হবে তোমার ওবি এবং ওসি এর ভ্যালু। আয়তক্ষেত্র না, এটা তো একটা, এটা কি ত্রিভুজ ধরো, তাহলে এটা অতিভুজ। এই অতিভুজ আয়তক্ষেত্রে কোণাদের পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, কিন্তু সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা যা আসবে এটা তাই আসবে, তো আলটিমেটলি এটা যা আসবে এটা তাই আসবে। তো ওবি এবং ওসি আশা করি বের করতে পারবা। বাকি কোণের ব্যাপারটা ওটা হয়তো বের করতে পারতাম না, তো এই জন্য আলফা ভ্যালুটা দেখাই দিলাম। এখন জাস্ট কি এই সূত্রটা ইউজ করে দিলেই তোমার কাজ শেষ। এটা একটা জিনিস। ঠিক আছে, তাহলে এরপরে আমরা আগাই। হ্যাঁ, আমাদের তো আরো আছে। সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে তোমাকে এবার, এটা অঙ্ক সোজা, এটা অঙ্ক বোধহয় তোমরা, আমরা মহাকর্ষ চ্যাপ্টারেও করছি। সেটা কোনটা অঙ্ক? সেটা হচ্ছে এটা অঙ্ক। যে তোমাকে একটা আহ, তিনটা চার্জ দিবে, হ্যাঁ, তিনটা চার্জ দিয়ে বলবে যে তৃতীয় চার্জটা প্রথম দুইটা চার্জের কোথায় রাখলে ও কোনো বল অনুভব করবে না। যেমন আমি তোমাকে বলে দিই, ধরে নাও এখানে তোমার পৃথিবী, কি বলে এখানে, এখানে তোমার পৃথিবী ছিল, এখানে হচ্ছে তোমার সূর্য। তো আমাদের কি প্রশ্ন থাকতো, যে পৃথিবী এবং সূর্যের মাঝে কোথায় আহ উম, বল শূন্য পাওয়া যাবে আর কি, বা কোথায় কোনো মহাকর্ষীয় বল শূন্য হবে। তাহলে আমরা কি করতাম, এইটুকু বল সমান করে দিতাম, এইটুকু বল সমান করে দিতাম, দিয়ে আমরা বলতাম যে এই মাঝে কোথাও এটা শূন্য হতো। তো এটা অনেকটা ওরকমই, তোমাকে দুইটা চার্জ দিয়ে দিবে, বলবে যে ওই দুইটা চার্জের ঠিক কোথায় আমি আহ তৃতীয় আরেকটা চার্জ রাখবো, যাতে করে আমাদের বলটা
ইয়া হয়ে যায়, মানে কি বলে, শূন্য হয়ে যায়। তৃতীয় বলটার উপর কোনো নেট বল না কাজ না করে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এটা করি। তো এইটা দুইটা কেস হয়, আমরা প্রথম কেসটা করি। কেস 01। কেস 01-এ যেটা হবে তোমাকে, প্রশ্নটা আমি লিখে বলি। প্রশ্নটা যেটা হচ্ছে কি, তোমাকে বলে দিছে যে এখানে তোমার একটা চার্জ আছে, সেটা হচ্ছে Q1। দুইটা সমধর্মী চার্জ, Q1, এটা হচ্ছে Q2। দুইটা সমধর্মী চার্জ, এটা নেগেটিভ হইতে পারতো, দুইটা নেগেটিভ হইতে পারতো, বা দুইটা কেস 1টা হচ্ছে সমধর্মী চার্জ। তাহলে এই দুইটা সংযোগ সরলরেখা আসলে কোনটা বলো তো? এই যে রেখাটা যেটা আছে ওইটাই না? তো এই সংযোগ, তোমার যদি চার্জ সমধর্মী হয়, তাহলে তোমার যে পয়েন্টের কথা বলতেছি, যে এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে যে পয়েন্টে নেট বল শূন্য হবে, অর্থাৎ নেট প্রাবল্য শূন্য হবে, এটা বলতেছি। যে নেট প্রাবল্য শূন্য হবে, অর্থাৎ 1 কুলম্ব চার্জকে রাখবা, সে কোনো প্রাবল্যই অনুভব করবে না, মানে কোনো ফোর্স অনুভব করবে না। সেই পয়েন্টটা আসলে কোথায় আছে এই সংযোগ সরলরেখা, কোথায়? মানে সংযোগ সরলরেখা বলতে এই পুরোটাই বুঝাইছি, ঠিক আছে? এটা যদি আমি কাটে দিই, এইটা একটা পয়েন্ট ধরলাম, এটা একটা পয়েন্ট। এই সংযোগ সরলরেখা কোথায়? ধরুন এই পুরোটাই সংযোগ সরলরেখা, ঠিক আছে? তো এইটুকু হলো ওদের ভিতরে। আর এইটাই। তো সমধর্মী যদি চার্জ হয়, তাহলে তুমি সবসময় মনে রাখবা তোমার ওই পয়েন্টটা, নিউট্রাল পয়েন্টটা তুমি কোথায় পাবা? নিউট্রাল পয়েন্টটা ঠিক এদের মাঝে পাবা, মাঝের কোনো একটা স্থানে। Q1 আর Q2 সংযোগ সরলরেখার মাঝের, মানে এইটুকু রিজন, এটা রিজন, ঠিক আছে? সমধর্মী চার্জ হলো নিউট্রাল পয়েন্ট কোথায় পাবা? Q1 ও Q2 এর মাঝে। বুঝতে পারছো? বাইরে পাবা না, মাঝে পাবা। এখন তুমি বলবে যে বাইরে আবার কেমনে? তো দেখবা বিপরীতধর্মী চার্জ হলে বাইরেই পাওয়া সম্ভব, ভিতরে কখনো পাওয়া সম্ভব না। তাহলে দেখো, বাইরে সম্ভব না, কারণ বাইরে যদি হইতো, আমরা একটা মানে টেস্ট করে দেখি। ধরুন এইখানে আমি মনে করলাম, তাহলে +1 কুলম্ব এখানে ধরো আমি রাখছি, প্রাবল্য আমরা দেখবো যে কোথায় শূন্য হয়। তো এখানে +1 কুলম্ব রাখলাম। তো +1 কুলম্বের জন্য কিউ ওয়ান এর জন্য +1 কুলম্বের উপর বল কোন দিকে কাজ করবে? এদিকে। Q2 এর জন্য +1 কুলম্ব, এখন ধরে নাও Q2 এর জন্য যখন চিন্তা করতেছো, মনে করো এটা নাই, মানে শুধু +1 কুলম্বের উপর আমরা ফোর্স চিন্তা করবো। তাহলে Q2 এর জন্য ফোর্স কোন দিকে হবে? এদিকেই। তাহলে কোনোভাবে এটা কি শূন্য হবে? অবশ্যই না। তো বাইরে কখনো কিন্তু পাওয়া যাবে না। ডান দিকেও তাই, ডান দিকেও তুমি হিসাব করো, একই জিনিস আসবে। তো তুমি কেবলমাত্র মাঝের কোনো একটা স্থানে তুমি এটা শূন্য পাবে। ওকে, এটা একটা ছিল। তাহলে মাঝে যদি কোনো স্থানে পাই, ধরলাম যে ওটা, এখন অঙ্কটা কিভাবে করবো? ধরে নাও এখানে আমরা শূন্যটা পাইলাম, ধরে নাও যে এখানে +1 কুলম্ব আছে, এখানে পাবো। তাহলে এই দিক, এটার জন্য Q1 এর জন্য এইটার উপর ফোর্স কোন দিকে কাজ করবে? এদিকে। Q2 এর জন্য ফোর্স কোন দিকে কাজ করবে? এদিকে। তার মানে এই দুইটা বিপরীত দিকে ফোর্স দুটো আছে কিনা? অবশ্যই আছে। তো অবশ্যই এখানে শূন্য পাওয়া সম্ভব। এখন আমরা কিভাবে এই পয়েন্টটা পাবো? জাস্ট আমরা কি করব, এই দুইটা ভ্যালু, অর্থাৎ E1 আর E2 যখন সমান হবে, সেটাই তো হবে আমাদের নিউট্রাল পয়েন্ট, যেখানে E1 আর E2 সমান। তাহলে আমরা এখন যেটা করব, এই পুরা ডিসটেন্সটা তোমাকে অবশ্যই বলে দেওয়া থাকবে, সেটা হচ্ছে D। তো আমরা বলবো যে Q1 থেকে x দূরত্বে যায় আমরা নিউট্রাল পয়েন্টটা পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা নিউট্রাল পয়েন্টের ক্ষেত্রে কোন ইকুয়েশন, এটা ইকুয়েশন লিখতে পারি কিনা, যে এটার জন্য যদি E1 আর E2 আমরা সমান দেখাবো, শেষ। তাহলে E1 টা কে কি হবে? k Q1/x²। আর এটা কি হবে? k Q2/d-x²। তো এখানে তোমাকে ডি আর Q1 আর Q2 এর ভ্যালু দেওয়া থাকবে, x এর ভ্যালু বের করতে হবে, তাহলেই সেটাই হবে তোমার নিউট্রাল পয়েন্ট। বুঝতে পারছো? পারবা বের করতে? 9-10 ছিল, ছিল 9-9, আচ্ছা ভুলে গেছি আমি।
তো বলছিলাম আমি এটা 9-10 জিনিসপত্র রিপিট হবে। এটা খালি মনে রাখবে, তাই হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে বিপরীত ধর্মী চার্জ, কেস টু যদি আসে, অঙ্ক করাচ্ছি না, কেস 02, বিপরীত ধর্মী যদি চার্জ থাকে তাহলে কি হবে বলো তো? বাইরে তুমি এই নিউট্রাল পয়েন্টটা পাবা, নিউট্রাল পয়েন্টটা পাবা, পাবো Q1 ও Q2 এর বাইরে। এখন কোন দিকে সেটা এখন আমাদেরকে একটু অ্যানালাইসিস করলেই বুঝতে পারবো। ধরুন এটা +Q1 ধরলাম, +Q2 ধরলাম। এখন এখানে আমার একটা ইয়া দরকার। আচ্ছা, আগে আমরা অ্যানালজি করি, তারপর হ্যাঁ বিপরীতধর্মী বললাম তো। আচ্ছা, বিপরীত -Q2। তো এখন ধরে নাও আমি বললাম যে Q1 এর ভ্যালুটা, হ্যাঁ, সেটা হচ্ছে Q2 এর ভ্যালুর চেয়ে বেশি, মানে ভ্যালুগত মানটা। তো +Q1 টা -Q2 এর চেয়ে বেশি ভ্যালু হবে। ধরুন এটা 500 কুলম্ব, এটা 500 কুলম্ব, এটা হচ্ছে -20 কুলম্ব আর কি ধরো। তাহলে এখন কোথায় আমরা এইটা শূন্য পাবো, ডান দিকে নাকি বাম দিকে? মাঝে কোথাও পাওয়া সম্ভব? কেন পাওয়া সম্ভব না? তো মাঝে ধরুন এখানে ধরলাম, তো এটা +1 কুলম্ব, তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে? তো এইদিকে প্রাবল্য, Q1 এর জন্য প্রাবল্য কোন দিকে পাওয়া যাবে? এদিকে। E1 টা এইদিকে ধরলাম। Q2 এর জন্য প্রাবল্য কোন দিকে পাবা? এদিকে পাবা না? এখানে এটা আকর্ষণ বল তো। তাহলে দুইটা বল যদি একদিকে হয় সেটা কি কখনো সম্ভব, মানে প্রাবল্য শূন্য হওয়া? অবশ্যই না। তো অবশ্যই এটা আমরা বাইরে কথা পাবো, যেখানে বল দুইটা বিপরীত দিকে থাকে। কারণ আমাদের প্রাবল্য শূন্য হওয়ার জন্য কি দুইটা কনসেপ্ট, একটা সমান হতে হবে, একটা বিপরীত হওয়া লাগবে। সমান আর বিপরীত হলেই আমরা বলবো যে তোমার প্রাবল্য শূন্য বা নিউট্রাল পয়েন্টে দুইটা চার্জের জন্য প্রাবল্য সমান এবং বিপরীত হতে হবে, এটা হচ্ছে সত্য। তাহলে মাঝে কোথাও সেটা সম্ভব না। মাঝে কোথাও যদি সেটা সম্ভব না হয় তাহলে বাইরে হতে হবে কোথাও। এখন বাইরে কোন দিকে, এদিকে নাকি এদিকে? সেটা আমাদেরকে দেখতে হবে যে চার্জ কোথায় বেশি আছে। বড় চার্জটার দিকে, মানে তোমার যদি তুমি চিন্তা করো যে বড় চার্জটা যেদিকে আছে তার বিপরীতেই হবে আর কি। বা ছোট চার্জটার কাছাকাছি হবে নিউট্রাল পয়েন্টটা। অর্থাৎ যেমন এইটার ক্ষেত্রে বড় চার্জের মান কোনটা, এটা না? তাহলে তোমার নিউট্রাল পয়েন্টটা তুমি এইদিকে পাবা, দেখো এইদিকে। ওইদিকে পাওয়া সম্ভব না, বাম দিকে পাবা না, ডান দিকেই পাবো। দেখো, ধরে নাও এইখানে কোথাও +1 কুলম্ব আছে। তো +1 কুলম্বের উপর 500 কুলম্বটা কোন দিকে কাজ করবে? 500 কুলম্ব চার্জ, ইয়াটা এইদিকে কাজ করবে, E1। আর +1 এর উপর Q2 টা কোন দিকে কাজ করবে? এইদিকে কাজ করবে, E2। এখন আমরা ডান দিকেই কেন নিলাম? কারণ দেখো, এর ভ্যালু যখন তুমি বের করো K/Q/R², তো তোমার E1 আর E2 এর ভ্যালু কিন্তু সমান হতে হবে। এখন Q এর ভ্যালু যদি বেশি হয় তাহলে অবশ্যই ওর R এর ভ্যালুটা কম হইতে হবে। কি বললাম? হ্যাঁ, Q এর ভ্যালু যদি বেশি হয় তাহলে ওর R এর ভ্যালুটা বেশি হতে হবে, যাতে করে মানটা সমান পাওয়া যায়। 500 কুলম্বের জায়গায় আমি যদি এইখানে বস্তুটা নিতাম, তাহলে ও কিন্তু ওর E1 এর ভ্যালুটা কিন্তু অনেক বেশি হইতো। আর Q2 কিন্তু ওই অতটা ওই সমান বলটা দিতে পারতো না, কারণ Q2 এটা থেকে অনেক দূরে। মানে R যত বেশি, বলের মানটা তো তত কম, তাই না? তাহলে ওইটা আর কি, ওইটা মেনটেন করতে হবে যে আমাকে +1 কুলম্বটা এমন জায়গায় বসাইতে হবে যাতে করে বড় চার্জের জন্য দূরত্ব বড় হয়, ছোট চার্জের জন্য দূরত্ব কম হয়। সেটা খালি মনে রাখবা, তাইলে হয়ে যাচ্ছে। তাইলে আমরা ডান পাশে পাবো, এটা খালি খেয়াল রাখবা, তাহলে ডান পাশে পাবো। এইটা এই ক্ষেত্রে যদি Q1 টা Q2 এর চেয়ে বড় হয় আর কি, তাহলে সেক্ষেত্রে ডান পাশে পাবো। তাহলে এইটুকুকে আমরা বলবো x, আর এইটুকু ডিস্টেন্স তোমাকে অবশ্যই দিয়ে দিবে, সেটা কি d। তাহলে এখন সেম, যে Q1 এর জন্য E1 আর E2 যদি আমরা সমান বলি তাহলে হয়ে যাচ্ছে। তো Q1 এর জন্য জাস্ট ভ্যালু গুলো নিবো আর কি, k Q1 বাই d প্লাস x স্কোয়ার, আর k Q2 বাই এখানে শুধু x স্কোয়ার।
তো এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো। বুঝতে পারছি? ওকে, তাহলে পারবা না এরকম টাইপের অঙ্ক আসলে আমি কিন্তু অঙ্ক করাইলাম না, জাস্ট কনসেপ্টটা দুইটা বলে দিলাম যাতে করে এরকম অঙ্ক আসলে কিন্তু পারো। এগুলো এমসিকিউ তেই আসবে, বা ধরো খুব জোর যদি গতে আসে আর কি। এই এটা। ওকে, তাহলে আমরা আজকে কয়েকটা অঙ্কই করি আর কি, তড়িৎ পাগলের। আমি আজকে বিভব পড়াইতে চাইছিলাম। থাক। এটা অঙ্ক করি। কি বলছে অঙ্কটাতে পড়ো দি? বলতেছে যে আমরা যে যে কটা সূত্র পড়ছি ওগুলা দিয়ে অঙ্কগুলা সব। 0.1 গ্রাম ভরের সোলার বলে এতগুলো আধান আছে, -6 ইন্টু এতগুলো আধান আছে। এত আধানযুক্ত আরেকটি সোলার বলকে কত উপরে স্থাপন করলে প্রথম সোলার বলটি শূন্যে ঝুলে থাকবে? অর্থাৎ সে আর কি মানে শূন্যে ঝুলে থাকবে, মানে কি ফ্লোট আকারে থাকবে, মানে ফ্লোট করে থাকবে আর কি। ঠিক আছে, তাহলে কিভাবে করা যায় বলো? এটা হচ্ছে কনসেপ্টটা বলছে যে তোমার এটা ধরে নাও ভূমি, এখানে একটা তোমার বল আছে, এটা একটা বল, আর শূন্যে একটা বল ঝুলে থাকবে কোনো সাপোর্ট ছাড়াই। ঠিক আছে, আচ্ছা এইটা একটু ভুল বললাম না? ঠিক বললাম, ধরো -1 কোয়েনার্ক বলে এত আধান। আহ, না ওটা বলে নাই, বলছে যে আমাদের এই এত আধানযুক্ত যেটা বল আছে, কেটে দেখা যায়, এই আধানযুক্ত যেটা আছে আরেকটি সোলার বলকে কত উপরে স্থাপন করলে প্রথম সোলার বলটি শূন্যে ঝুলে থাকবে? আচ্ছা এইটা ঝুলে থাকবে, আচ্ছা আচ্ছা। তাহলে এটা যদি ঝুলে থাকে তাহলে এটা আমরা কোথায় দিব? ওইখানে দেখো, মানে এই বলটা, মানে যে বলটা ভর হচ্ছে 0.1 গ্রাম বলছে, হ্যাঁ সেই ভরটার আধান আছে ওখানে -6 ইন্টু, আচ্ছা 6 7 -6.67 ইন্টু 10⁻⁹ এই বলটা শূন্য ঝুলে থাকবে। তো আরেকটি সোলার বলকে কত, উপরে স্থাপন করলে প্রথম সোলার বলটি শূন্য ঝুলে থাকবে? আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে তুমি এটাকে এইভাবে চিন্তা করতে পারো। আমি তাহলে আরেকবার চিত্রটা আঁকাই। দেখো, তা আমি তোমাকে অঙ্কটা বলি, তা তুমি আমাকে বলো যে তুমি বুঝা পাও কিনা। আমার মনে হয় এটা হবে। আহ, এইটা হচ্ছে তোমার কোন বলটা বলো তো? যেই বলটার আধান 6.53 ইন্টু 10⁻⁹ কুলম, সেটা আমরা কোনো একটা সাপোর্ট দিয়ে একটা এই স্থানে ঝুলাই রাখছি। ঠিক আছে, তো এইটা এখানে ঝুলাই রাখছি, আর এইখানে একটা বল থাকবে যেটার আধান ওই যে দ্বিতীয় বলটা, প্রথম বলটাতে 6.67 ইন্টু 10⁻⁹ কুলম, যেটা আধান এইটা, এই বলটা তোমার শূন্যে ঝুলে আছে। এই বলটার উপর কোনো সাপোর্ট নাই কিন্তু তাও শূন্যে ঝুলে আছে। বুঝতে পারছো? দেখো এখন অঙ্কটা আরেকবার পড়ো, আর এটা মেলানোর চেষ্টা করো চিত্রটা। যে এই বলটা ভরও তোমাকে বলে দিছে, এটা কত? 0.1 গ্রাম। তো এই বলটাকে এতটুকু আধান আছে, তো 6.53 10⁻⁹ কুলম আধানযুক্ত আরেকটি সোলার বলকে কত উপরে রাখলে, তার মানে ধরুন এত উপরে রাখলে, এই উপরে রাখলে প্রথম সোলার বলটি, মানে এই বলটা শূন্যে ঝুলে থাকবে, যেটাকে আমি শূন্যে ঝুলে রাখছি।
ওই পর্যন্ত কি ক্লিয়ার কিনা? বুঝতে পারছো কি অঙ্কটা? মানে কিটা, হ্যাঁ। তো এখন এইচ এর ভ্যালু বের করতে হবে, এইচ এর ভ্যালু বের করতে হবে। আহ আর কিছু কি ইনফরমেশন দিয়ে দিছে? আর কোনো ইনফরমেশন দিয়ে দেয় নেই। তো আমরা এটা কিভাবে বের করবো বলো? কিভাবে বের করা যায়? কি আইডিয়া? কোনো আইডিয়া আছে কিনা মাথায়? আহ মানে বুঝলাম না। আচ্ছা, এখানে বোধহয় একটু একটু চেঞ্জ হয়েছে। দাঁড়াও, এটা ভূমিকে কোনো আদান ধরবো না। এখানে আমরা যেটা কনসেপ্ট ইউজ করবো সেটা হচ্ছে এইটা বলছে আর কি, কত উপরে রাখবো। রাখবো মানে হচ্ছে এই দুইটা ডিস্টেন্স বলে দিছে। এই দুইটা ডিস্টেন্স হচ্ছে এই এতটুকু উপরে, মানে শূন্যে থাকা বলটা থেকে কত উপরে এই এই আধানযুক্ত বলটা, যেটা একটা সাপোর্ট দিয়ে রাখবো, সেটা কত উপরে রাখলে, অর্থাৎ ডি উপরে রাখলে তোমার হচ্ছে এই শূন্য থাকবে, সেটা চাইছে। এই ডি এর ভ্যালুটা চাইছে আর কি, এই ছোট ছোট ডি সেটা। তো এটা আমরা যেটা করব, যে এই এই বলটা যেহেতু শূন্যে আছে, তাহলে এই বলটা শূন্যে আছে মানে কি, কিভাবে শূন্যে আছে? ওই বলটার উপর কি ওজন নাই? ওজন তো থাকার কথা ছিল, ওজন থাকলে তো ওই বলটা পড়ে যাওয়ার কথা। তাহলে ওই বলটার উপর নিচের দিকে ওজন কাজ কাজ করতেছে এমজি। এখন এই এমজি সমান বল যদি এই উপরের বলটা একে দেয়, তাহলে কি হবে? ওই বস্তুর ওই দ্বিতীয় বলটার উপর বল, নেট বল কি হবে? শূন্য। তাহলে তখন ওই বস্তুটা কি শূন্যে ঝুলে থাকবে। অর্থাৎ এই যে এফ সি যেটা আছে, মানে ধরো কুলম্ব বল উপরের দিকে, যে কুলম্ব এটা আকর্ষণ বল করবে না, প্লাস আর মাইনাস তো আকর্ষণ করবে। তো এফ সি টা উপরের দিকে হবে, আর এমজি টা তোমার নিচের দিকে হবে। তো এই দুইটা যদি সমান হয়, তাহলে তোমার ওই বলটা কিন্তু শূন্যে ভাসে থাকে। তো এইটাই আর কি আমাদের করতে হবে আর কি, এখান থেকে ডি এর ভ্যালুটা বের হয়ে যাবে। কারণ আমরা এই যে এগুলো সব ভ্যালু জানি, এফ সি এর ভ্যালু আমরা বের করতে পারবো। কে এই দুইটা কিউ ওয়ান আর কিউ টু, ধরে নাও এটা কিউ ওয়ান আর এটা কিউ টু। তাহলে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, এখান থেকে এম এর ভ্যালু তোমাকে বলে দিছে, এই দ্বিতীয় সেটা কত, এটা হচ্ছে তোমার এম। এম জি করলে তোমার ডি এর ভ্যালুটা বের হয়ে যাবে। দেখো তো বুঝা পাবে। কে এর ভ্যালু ওইটা যেটা মুখস্থ করে রাখছে, 9 × 10⁹ শূন্য মাধ্যম তো বলেনি, এখানে বলছে শূন্যে ঝুলে থাকবে। শূন্যে ঝুলে থাকবে মানে কি, আকাশে ঝুলে থাকবে, এটাই বোঝাচ্ছে আর কি, যে ওর কোনো সাপোর্ট ছাড়া ঝুলে থাকবে। তো কখন সাপোর্ট ছাড়া ঝুলে থাকবে? যখন নিচের বল আর উপরের বল হচ্ছে ওর উপর নেট বল শূন্য। মহাকাশে যখন আমাদের মহাকাশচারীরা যায়, ওরা ওই যে ওভাবে আকাশে উপরে উড়ে, মানে একটু মহাকাশের মধ্যে শূন্যে ভাসে যাবে কেন? কারণ ওদের উপর কোনো ফোর্সই নাই। ফলে ওরা তো শূন্যে ঝুলেই থাকবে, তাই না? এরকম এটা শূন্যে ঝুলে আছে মানে কি, এটার উপর কোনো ফোর্স নাই। ফলে ওটা এই শূন্যে ঝুলে থাকতেছে, নেট বল শূন্য ওটার উপর। এর উপর দিকে এফসি কাজ করতেছে আর নিচের দিকে এমরি। এফসি টা আকর্ষণ বল। তো এই দুটো সমান হলেই তো এটা সম্ভব। বুঝতে পারছো কি? আচ্ছা, এরপরে এই প্রশ্নটা তুমি একটু বাসায় করতে পারো। এইটা প্রশ্ন, কিরে চলে গেল কি? ও, শূন্য মাধ্যমে দুইটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল এসি এবং মহাকর্ষ বল এফ জির অনুপাত বের করতে হবে। পারবা কি? এসি ডিভাইডেড বাই এফ জি বের করতে হবে। তাহলে এসি সমান কি জানো? কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে ইলেকট্রনের চার্জ নিতে হবে এখানে ই স্কোয়ার ডিভাইডেড বাই ইলেকট্রনের মধ্যকার দূরত্ব, দুইটা ইলেকট্রনের মধ্যে ধরলাম দূরত্ব আর স্কোয়ার, জি এম স্কোয়ার ইলেকট্রনের ভর, ডিভাইডেড বাই এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, আর স্কোয়ার। তাহলে আর তো লাগতেছে না, আর আর কাটা। তো এখান থেকে এম এর ভ্যালু তুমি তো জানো, ইলেকট্রনের ভর জানা আছে কিনা, 9.1 × 10⁻³ কেজি। আর তোমার ই এর ভ্যালু তো তুমি জানো, এটা কি হবে, 1.602 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে এটা বের করতে পারবে না? Okay.
ঠিক আছে, ঠিক আছে। এই প্রশ্নটা একটু করি আমরা। এটা করা উচিত। দেখো করো। একই সরলরেখায় এ বি পি বিন্দুতে তিনটি বিন্দু চার্জ রয়েছে একটা সরলরেখায় এ বি পি এই yes। তো ওগুলা কত মানগুলা দিয়ে দিস তাই না? এটা হচ্ছে তোমার এ এর ভ্যালু, এটা বি এর ভ্যালু, এটা সি এর। এ ও বি এর জন্য পি বিন্দুতে চার্জের উপর আহ লব্ধি বল নির্ণয় করতে বলছে। চার্জের উপর লব্ধি বল কত সেটা নির্ণয় করতে হবে। নেট পি বিন্দুতে যে চার্জটা আছে সেই চার্জের উপর এ আর বি বিন্দুতে থাকা চার্জের লব্ধি বল বের করতে বলছে। পি কে কোথায় স্থাপন করলে লব্ধি বল শূন্য হবে সেটা বের করতে বলছে। অর্থাৎ পি বিন্দুতে থাকা চার্জটা মানে কুলম্ব চার্জটা কোথায় আমরা রাখবো। আর তোমাকে ওই ইনফরমেশন গুলো বলে দিছে এ থেকে বি এর দূরত্ব এত সেন্টিমিটার, বি থেকে পি এর দূরত্ব এত সেন্টিমিটার। তাহলে আমাদের এই অঙ্কটা আগে দেখি কিভাবে আসে। এ বিপি কি বলছে একই সরলরেখা, তার মানে একই সরলরেখায় নিলাম। আচ্ছা, তো আমি প্রথমে কি আছে ওরা যে ক্রমটা দিছে প্রথমে এ আছে, তারপর হচ্ছে বি আছে, আর তারপরে আছে পি। তো এ থেকে বি এর দূরত্বটা বলে দিছে দেখো 6 সেন্টিমিটার, এই যে। আর বি থেকে পি এর দূরত্ব বলে দিছে 4 সেন্টিমিটার। তাহলে এ থেকে আছে এ তে তোমাকে রাখছিল +2 × 10⁻⁸ কুলম্ব। বি তে কাকে রাখছিল -5 × 10⁻⁸ কুলম্ব। আর পি তে কাকে রাখছিল পি তে রাখছিল 1 × 10⁻⁸ কুলম্ব। এখন প্রথম প্রশ্নটা বলছে এ আর বি এর জন্য বি পি বিন্দুতে চার্জের উপর লব্ধি বল কত। তাহলে এ আর এ এর জন্য পি বিন্দুতে যে চার্জটা আছে তার উপর বল কত বের করতে হবে, এফ এ বের করতে হবে এবং এফ বি বের করতে হবে। তাহলে ওই দুইটা যোগ করে দিলে কাজ শেষ। তাহলে দেখো এ বস্তুটা পি পি এ এ বিন্দুতে থাকা চার্জটা পি বিন্দুতে চার্জের উপর কি, এটা কিন্তু প্লাস। এই বলটা কোন দিকে হবে, এদিকে হবে কিনা। আচ্ছা আমরা যদি এটাকে এফ এপি নাম দিই, সেটা এদিকে কিনা। দেখো বুঝো কিনা, এটা বিকর্ষণ বল না, সমধর্মী চার্জ কি করবে, বিকর্ষণ করবে এফ এপি। আর বি এর জন্য পি এর উপর বল কি এদিকে হবে না। এটাকে ধরে নাও এফ কি নাম দিলাম, এফ বিপি নাম দিলাম। বি এর জন্য পি এর উপর বল সেটা হচ্ছে এদিকে। তো এখন আমরা কি করব, এফ এপি বের করব, তারপর এফ বিপি বের করব, ভ্যালু গুলো বের করব। তো যেটার মানটা বেশি সেটা থেকে এটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে সেটাই হবে আমাদের উত্তর। দেখো বুঝতে পারছো কি। হ্যাঁ, আর এর পরের প্রশ্নটা পি কে কোথায় স্থাপন করলে লব্ধি বল শূন্য হবে, এটা আমরা একটু আগেই পড়লাম যে এ আর বি দুইটাতে বিপরীতধর্মী চার্জ আছে। এখানে কি লব্ধি বল শূন্য কোথায় হবে এটা ছিল, আমরা কি পড়লাম যে প্রাবল্য শূন্য হবে কোথায়, এটা একই জিনিস। প্রাবল্য শূন্য হওয়া বা বল শূন্য হওয়া সেম কনসেপ্ট। কারণ একটাতে +1 কুলম্ব হবে আর একটাতে কোনো একটা চার্জ হবে, যেমন এই ক্ষেত্রে চার্জটার ভ্যালু হচ্ছে 1 × 10⁻⁸ কুলম্ব। তাহলে এ আর বি কি বিপরীতধর্মী চার্জ কিনা। এ আর বি যদি বিপরীতধর্মী চার্জ হয় তাহলে এই অঙ্কটা আমি কি আরেকবার করবো করি। দেখো এইটা হচ্ছে তোমার এ চার্জ, এটা হচ্ছে তোমার বি চার্জ, এটা তোমার প্লাস ছিল এটা তোমার মাইনাস ছিল। তোমার যে চার্জটা দিছে গিভেন সেটা কিন্তু প্লাস। তাহলে এটাকে কোথায় রাখতে হবে, এই চার্জের ভ্যালু তোমাকে বলে দিছে 2 × 10⁻⁸। আর বি চার্জের ভ্যালু বলে তোমাকে বলে দিছে -5 × 10⁻⁸। এখন বলো ডানের শূন্য পাবা নাকি বামের শূন্য পাবা বলো, এটা একটু বলো। এর বাইরে, হ্যাঁ ঠিক বলছো এর বাইরে কেন, এই দেখো মানগত দিক থেকে এটা বেশি না, তাহলে এটা থেকে দূরেই তুমি পাবা অর্থাৎ বামে পাবা, যেটা আমি বলতেছিলাম আর কি। আর এর মান যে যার মান কম তার কাছে থাকবে আর কি। এটা মনে রাখলে হবে। তাহলে হ্যাঁ এর বাইরে, তাহলে ধরলাম এখানে কোথাও পাওয়া যাবে। তো এই পয়েন্টটা হচ্ছে বলে দিছে পি কে কোথায় রাখলে, ধরলাম যে এইখানে রাখলে। তাহলে এটা এ থেকে ধরলাম এক্স দূরত্বে আছে। পি কে কোথায় রাখলে মানে এই যে এই চার্জটাকে কোথায় রাখলে,
-8 এটা। তাহলে এখন এখানে ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ করবা? এই 2 কুলম্ব চার্জের জন্য এই চার্জের উপর বল ইজ ইকুয়াল টু এত কুলম্ব চার্জের জন্য এটার ভ্যালু মানগুলো নিবা এখন। যেহেতু তুমি এটা ডিসাইড করে ফেলছো এইখানে পাওয়া যাবে। জাস্ট তুমি মান নিয়ে কাজ করো। এরপর তোমার আর চিহ্ন নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে তোমার ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ করবা? k ইন্টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই x স্কোয়ার। আর এই পাশে কি হবে? k ইন্টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার -8 শুধু মান নিচ্ছ, তাহলে তোমার এটা মাইনাসটা মান সমান আর দিকটা তো তুমি বুঝাই পাইছো যে a এর জন্য দিকটা হবে কি এদিকে আর b এর জন্য দিকটা হবে এদিকে। তো দুইটা দিক সমান, দুইটা দিক তো উল্টা হচ্ছে, এখানে মানটা সমান করে দিলে হচ্ছে। তাহলে এখানে আবার মাইনাস নিও না কিন্তু। তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করলে তোমার অ্যান্সার চলে আসবে। ওকে, ঠিক আছে। আমি এখানে কিছু হোমওয়ার্ক দিচ্ছি আজকে, এগুলো তুমি বাসায় করবা, করে আমাকে অবশ্যই ইয়া অ্যান্সারটা করলা যে ওটা পাঠাবা, যে এইভাবে আসবে। চেষ্টা করো, পারো কিনা। নতুন কিছু না, এগুলো আমরা আলোচনা করছি। চেষ্টা করে দেখো পারো কিনা। এই দুটাই করিও, এই দুটো 7 আর 8। ওকে, তাহলে আজকে এখান থেকে রাখছি, হ্যাঁ। এরপরের দিন আমরা আরো কি করবো, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম।